আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে দুপুর 12টা বাজে। তো আমার আজকের ব্লগটি এখন থেকেই আমি শুরু করছি। তো কিচেনে এসে প্রথমে টমেটোটা কেটেই নিচ্ছি, আর এখন হচ্ছে আমি টমেটোর টক রান্না করব। আর টমেটোর টক রান্না করার জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি ক্রাশ করা রসুন, আর রসুন দিয়ে এটা আমি বাগারটা দিয়ে দেই সবসময় যেটা করি। টক বা ডাল রান্না করতে আমি যখন বাগার দিই তার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা করি। এতে করে হয় কি, বাগারে যে স্মেলটা আছে সেটা চলে যায় না। আর যদি ঢাকনা দিয়ে না ঢাকে দেই তাহলে দেখা যায় কি অনেক সময় টমেটোর গায়ে যে একটা গন্ধ আছে কাঁচা কাঁচা, সেটা বোধ হয় যে টমেটোটা রান্নাই হচ্ছে না, কাঁচা কাঁচা লাগছে। এই জন্য আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেই। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। যেদিন আমাদের টমেটো রান্না করতে হয় সেদিন কিচেনে এসে শুরুতে টমেটো কেটে নেই। আর টমেটো কাটা না এত সহজ, এটা রান্না করাও সহজ, খুব সহজেই কেটে নেওয়া যায় আর রান্না করাটাও সহজ। এর জন্য আমি এটা শুরুতেই করে নেই। আর আমার কাছে মনে হয় যে এটা শুরুতে এসে যখন বসে দেয়, এটা রান্না হতে হতে আমি অন্য একটা তরকারি কেটে নিতে পারবো বা রেডি করে নিতে পারবো। তো এদিকে টমেটোটা রান্না হতে থাকুক আর সেদিকে আবার মাছটাও বাছতে থাকি। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলে ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার সঙ্গে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে গুটিয়ে এরপর এখানে মাছ দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি ঝুল। আর ঝুলটা কিছু পাতলা পাতলাই রেখেছি, আমাদের বাসায় সবাই আবার পাতলা ঝুল খেতে পছন্দ করে। আর আমার শ্বশুর হচ্ছে বা আমার বাচ্চারাও সব সময় টক রান্না করলে বা ডাল রান্না করলে খেতে পছন্দ করে। আর এটা মনে করেন আমাদের দুদিন একদিন পর পর আমাদের বাসায় রান্না করা হয়। আর বাচ্চারা থাকলে যা হয়, আমার আফা বলতেন সবসময় তোমরা সবসময় একটা টক রান্না করিও বা ডাল রান্না করিও, তো তাহলে আর বাচ্চাদের খেতে আর কোনো ঝামেলা হবে না, তারা অনায়াসে খেয়ে ফেলবে। রান্না করতে করতে হঠাৎ দেখি আমাদের তালয় আসছেন আমার জায়ের আব্বু, আমার বলো জায়ের। তো হচ্ছে কি, তালয় সাহেব আমাদের এখানে ভিসা প্রসেসিংয়ের কাজে আসছিলেন। তো হঠাৎ ভাবছেন যে আমি দাঁড়ে এসে চলে যাব আর নাতনিদেরকে দেখে যাব না, তা কেমন করে হয়। তারপর আমাদের বাসায় হঠাৎ করে এসছেন। তো হঠাৎ করে আমরাও আর কি করব, বাসায় ডিমও ফুরিয়ে আসছিল, তারপর দুটি ডিম ছিল, সেই দুটি ডিমই বুনে নিচ্ছি। ফ্রিজে আবার মাছ টাছ আছে, তারপরেও মাংস আছে, তারপরেও আর যেহেতু তালই সাহেব বসবেন না, চলে যাবেন, এই জন্য আর হুটহাট করে কোনো কিছু করতে যাচ্ছি না। তাড়াতাড়ি তো আর আইস চুটানো যায় না। আর কিভাবে আইস সহজে গলানো যায় সেটা যদি কারো জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এর মধ্যে রান্নার রেসিপিটা আর শেয়ার নয় করি, আমার প্রত্যেক আপুরাই বা গৃহিণী আপুরা যারা আছেন সবাই কম বেশি রান্না করতে জানেন, আর এটা আর শেয়ার করার মতো কিছু নেই। তারপরেও আপনাদের সাথে ডিমের রেসিপিটা শেয়ার করলাম। ডিমের মশলাটা হচ্ছে আমি আগে থেকে গ্রেভি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। ডিমের মশলা যে ডিম রান্না করতে যতটুকু মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ, এরপর হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, এরপর হচ্ছে গরম মশলার গুঁড়া, এসব মশলা দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে আগে রেখে দিয়েছিলাম। তো এরকম মশলার গ্রেভি বানানো থাকলে অনেক সময় আমাদের রান্নাটা
তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রায় সময় আমি চেষ্টা করি এরকম গ্রেভি বানিয়ে রাখার জন্য। আর এখানে হচ্ছে আমি মাছটা ভুনা করে নিচ্ছি। তো আজকের মাছটা হচ্ছে ছোটো সাইজের মাছ। আর এই মাছটা খেতে না এত বেশি মজা, বড় মাছের চাইতে ছোটো মাছ খেতে বেশ ভালো লাগে। এরই মধ্যে রান্না হতে হতে আমার এক আপুর কমেন্ট আমি পড়ে নিচ্ছি। আপুর পেজের নাম হচ্ছে টেস্টি অ্যান্ড টালেস উইথ সালমা। লাইক করে আপু তোমার পুরো ভিডিওটি দেখলাম। লাইকের এই সমস্যা ছোটো বড় আমাদের প্রত্যেকেরই। তুমি হয়তো নতুন এসেছো তাই তোমার কাছে ব্যাপারটা এমন লাগছে। আমি প্রথম থেকেই দেখছি লাইকের সংখ্যার সাথে কমেন্টের সংখ্যার কিংবা ভিউয়ের সংখ্যা মিলে না, কিন্তু আমি তবু প্রত্যেককে বিশ্বাস করি এবং লাইক করে প্রত্যেকের ভিডিও দেখি। আর এই বিশ্বাসের জুড়ে আমি এখানে একটা স্থান করতে পেরেছি। মনোবল শক্ত রেখে আপু কাজ করে যাও। ভালো থেকো আপু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এত বেশি উৎসাহ দিচ্ছেন, আর আপনার উৎসাহ দেখে আমারও ধৈর্য শক্তিটা আরও বেড়ে যাচ্ছে। আর আমি আমার সব ইউটিউবার আপুদেরকে এটাই বলতে চাচ্ছি, যেসব আপুরা আমরা লাইকের জন্য হতাশ না হয়ে আমরা প্রত্যেকের ভিডিও বিশ্বাসের সহিত দেখি, ধৈর্য সহকারে দেখে যাই। আর আমরা যেন কারো চ্যানেলে স্প্যাম কমেন্ট না করি। আমার গত ভিডিওতে আমার কমিউনিটিতে একজন আপু একটা স্প্যাম কমেন্ট করেছেন, তো আপুর নামটা আর নাই বলি। আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপু বুঝে নেবেন। আর আমার রিকোয়েস্ট থাকবো আপুর কাছে, আপু আপনি ইউটিউবে সার্চ করে দেখে নেবেন স্প্যাম কমেন্ট কাকে বলে। আর আমি মনে করি যে আমার নয়, শুধু আরও যারও কারো চ্যানেলে যদি আপনি ধরনের স্প্যাম কমেন্ট করেন, শুধু যাকে করবেন তাকে নয়, আপনারও চ্যানেলে এরকম ক্ষতি হবে। যার চ্যানেলে স্প্যাম কমেন্টটা করবেন তার চ্যানেলেরও ক্ষতি হবে। তাই ধৈর্য সহকারে ভিডিও দিয়ে যান আর অন্য ভিডিও মনোযোগ সহকারে দেখে নিন। এতে করে আপনারাও সফল হবেন, আমরাও সফল হব ইনশাল্লাহ। এরপর হচ্ছে আরেকজন আপুর কমেন্ট পড়ছি। আপুর চ্যানেলের নাম হচ্ছে জর্নাস ফ্যাশনেবল হাউস। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো। আমি সব সময় লাইক দিয়ে ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও কেউ লাইক দিয়ে দেখে না, আফসোস। যাই হোক, তোমার কাজকর্ম রান্নাবান্না সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। বিশেষ করে তোমার হাঁড়ি পাতিল মাজা পরিষ্কার করা খুব সুন্দর হয়েছে। ভালো থাকো আপু, ইনশাল্লাহ সফল হব সবাই, আল্লাহ সহায়। অনেক আপুদের কমেন্ট শুনলাম। ভালো থাকো আপু, আল্লাহ হাফেজ, লাইক ডান। তাছাড়া আরও অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো একই ভিডিওতে সব আপুদের নাম নেওয়া সম্ভব হয় না। আমি আশা করি আমার সব আপুরাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার ভিডিওর মধ্যে অনেক নয়েজ থাকে, আমার যেহেতু বাসায় অনেকগুলো বাচ্চা আছে, তো আমার ভিডিওতে সবসময় দেখা যায় নয়েজ থেকে যায়। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো শ্বশুর আব্বুর পছন্দের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুরের খুব পছন্দের একটা পিঠা। আর বাবাই বলছিলেন মন চাচ্ছিল পুয়া পিঠা খেতে, তো পিঠাটাও বানিয়ে নিচ্ছি। আমার পিঠাগুলোর বেটারটা বানানো আপনাদের সাথে শেয়ার করিনি, শেষ মুহূর্তে আমি পিঠাটা বানানো সামান্য শেয়ার করছি। আর যদি আপনারা কেউ রেসিপি আকারে এটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।